সুপ্রভাত বন্ধুরা, আজকে 18ই ফেব্রুয়ারি 2025 রয়েছি ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি বৃন্দাবন ধামে। গত 3টে পর্বে আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং তৃতীয় পর্বে রাধারানী ও শ্রীকৃষ্ণের বিবাহস্থল গুপ্ত বৃন্দাবনের ভান্ডিরবন দর্শন করিয়েছি। এই বৃন্দাবন ধাম থেকেই আমি দর্শন করছি প্রভু শ্রীকৃষ্ণের বিভিন্ন তীর্থস্থানগুলো। আজ দেখব গোকুলের নন্দভবন, ব্রহ্মাণ্ড ঘাট, চিন্তাহরণ মহাদেব, রমন রেতি, উখল মন্দন এবং 64 খাম্বা মন্দির। তাহলে চলুন, এখন আমরা বৃন্দাবনের ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে সামনে বাস ধরে তারপরে এগোই। চলুন তাহলে। গুরু মহারাজকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বৃন্দাবনের সরকারি বাস স্ট্যান্ডে যাব বলে। মিনিট 7 থেকে 8-এর মধ্যেই হেঁটে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। আমি 4 নম্বর বাসে উঠে পড়লাম। এখানকার বেশিরভাগ বাসই ব্যাটারি চালিত এবং শীততাপ নিয়ন্ত্রিত। প্রায় মিনিট 10 যাওয়ার পর আমরা ডান দিক দিয়ে প্রেম মন্দিরকে ছাড়িয়ে এগিয়ে চললাম। আমরা গোবর্ধন চৌরাস্তার একটু আগে বাস থেকে নেমে পড়লাম, কারণ এই বাসটি ফ্লাইওভারের ওপর দিয়ে চলে যাবে। আমাদের হেঁটে ব্রিজের নিচ থেকে অটো ধরে যেতে হবে গোকুল। আপনাদেরকে জানিয়ে রাখি, বাস যেখানে নামাবে ওখান থেকেও আপনারা অটো এবং টোটো পাবেন, কিন্তু এখান থেকে অটো বা টোটো একটু এড়িয়ে যাওয়াই উচিত, কারণ এখানে ভাড়া নিয়ে ভীষণ স্ক্যাম হয়। আমি কিছুটা হেঁটে আসতেই মাথাপিছু 40 টাকার বিনিময়ে একটা টোটো পেয়ে গেলাম। এই টোটো আমাদেরকে পৌঁছে দেবে গোকুলের যমুনা নদীর ধারে নন্দভবনের কাছে যে পার্কিংটা রয়েছে সেই পার্কিংয়ের কাছে। এই যে আমরা গোবর্ধন 4 রাস্তাকে ছেড়ে এগিয়ে চললাম। গোবর্ধন থেকে গোকুলের নন্দভবনের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। টোটোতে প্রায় 1 ঘন্টা চলার পর আমি এখন এসে পৌঁছে গেলাম গোকুলে। এই টোটো আমাদেরকে একদম গোকুল যে পার্কিং সেই জায়গাতে নামিয়ে দিল। এবারে এখান থেকে হেঁটে যেতে হবে নন্দবাবার ঘরে। চলুন নন্দবাবার ঘর দর্শন করে আসি। আমি প্রথমেই পৌঁছলাম যমুনা নদীর ধারে। যমুনা নদীর এই অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল। এখানে নৌকো করেও বেড়ানো যায়। এবারে এখানে ঘাট দিয়ে ওপর দিকে উঠে পড়লাম। এই ঘাটটি বেশ প্রাচীন। কিছু মানুষের ধারণা ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মানোর পরেই এই পথে বাসুদেব যমুনা নদী পেরিয়ে তার বন্ধু নন্দরাজের ঘরে শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন। আমি এই ঘাটটা ঘুরে দেখলাম। তখন এই ঘাটে স্থানীয় গাইডরা এই ঘাটের মাহাত্ম্যটা বোঝাচ্ছেন। আমি এবারে সরু গলিপথ ধরে এগিয়ে চললাম নন্দমহলের দিকে। কিছুটা আসতেই পৌঁছে গেলাম নন্দমহলের সামনে। এই হলো সেই বিখ্যাত নন্দমহল। এই ভবনেই ভগবান শ্রীকৃষ্ণের শিশুকাল কেটেছে। ভেতরে ছবি তোলা একদমই বারণ, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না। পাশেই আছে পুতনা রাক্ষসী বধের স্থান। মনে করা হয় এইখানেই ভগবান কৃষ্ণ শিশু বয়সেই কংসের পাঠানো পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। এখানে সেই ঘটনার একটা মূর্তি তৈরি করে রাখা আছে। এই নন্দমহলে প্রতিদিন প্রচুর ভক্তজনের সমাগম ঘটে। নন্দমহল থেকে বেরিয়ে ডান দিকে গ্রামের দোকানপাটের মধ্যে দিয়ে এগিয়ে চললাম গোকুলের অন্য দিক দর্শন করব বলে। কিছুটা হেঁটেই চলে এলাম মেন রাস্তাতে। এখান থেকে একটা অটো ধরে চলে এলাম 2 কিলোমিটার দূরে। আমি এখন এসে পৌঁছে গেছি ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করতে। এই সেই পুণ্যভূমি।
যে জায়গাতে শ্রীকৃষ্ণ তার বাল্যকালে মা যশোদাকে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। যমুনা নদীর ধারে গোকুলের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো এই ব্রহ্মাণ্ড ঘাট। এইখানেই শিশু অবস্থাতে শ্রীকৃষ্ণ দাদা বলরামকে সঙ্গে নিয়ে রাখাল বালকদের সঙ্গে খেলতে খেলতে মাটি খেয়ে ফেলেছিলেন। যশোদা মা বলরামের কাছে সে কথা জানতে পেরে শিশু কৃষ্ণের কাছে ছুটে এসে জানতে চেয়েছিলেন এই মাটি খাওয়ার ব্যাপারে। কৃষ্ণ তখন অস্বীকার করেছিলেন। তখন মা যশোদা তাকে কোলে তুলে তার মুখের ভেতরে যখন দেখতে যান, তখন তিনি কৃষ্ণের মুখ হা করতেই মুখের ভেতরে সমগ্র ব্রহ্মাণ্ডকে দেখতে পান। ভয় তখন মা যশোদা চোখ বন্ধ করে ফেলেন। ভাবলেন তিনি এ কি দর্শন করলেন। এই হলো সেই পুণ্যস্থান যেখানে শ্রীকৃষ্ণ মা যশোদাকে নিজের মুখের মধ্যে ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়েছিলেন। এখানকার মাটিতে আজও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। এখানে একটি বটগাছ আছে যেখানে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের মনস্কামনা জানিয়ে মানত করে সুতো বেঁধে রাখেন। আজকের এই গোকুল দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যেতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। ঘাটের পাশেই রয়েছে প্রাচীন শ্রী ব্রহ্মাণ্ড বিহারী গোলকধাম মন্দির। আমিও আস্তে আস্তে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। গর্ভমন্দিরে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হচ্ছেন। আমি রাধারানী এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানালাম। সব ভক্তজন এখানে ভগবানকে দর্শন করে প্রণাম জানাচ্ছেন। এই মন্দিরে ভগবানকে পুজোয় মাটির ঢেলা উৎসর্গ করা হয়, কিন্তু গর্ভমন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো পুরোহিতের দেখা পেলাম না। মন্দির দর্শন করলাম, ঘাট দর্শন করলাম, সত্যি অপূর্ব এক অনুভূতি। আমি এখানে প্রচুর ভিড় ছিল, তা আমি ঘাটের একটা কোনায় বসেছিলাম। সত্যি কথা, মানে এখানটাতে আসলে তবে কিন্তু বোঝা যায় যে এখানে কতটা শান্তি এখন বিরাজ করছে। ভগবানের এই লীলাক্ষেত্র দর্শন পাওয়া আমাদের কাছে কিন্তু এক জীবনে বড় পাওনা। কত মানুষ আছেন যারা দূর থেকে শুধু প্রার্থনা করে যান। আমাদের অনেক সৌভাগ্য আমরা তার লীলাক্ষেত্রে এসে পৌঁছতে পেরেছি। চলুন এরপরে আমরা পরবর্তী গন্তব্যে যাই। মন্দির চত্বর থেকে বেরিয়ে কিছুটা হেঁটেই পৌঁছে গেলাম। আমি এখন এসে পৌঁছে গেলাম চিন্তাহরণ মহাদেবের কাছে। আসুন চিন্তাহরণ মহাদেব দর্শন করে আসি। যমুনা নদীর পাশে এই মহাদেব মন্দিরটি ব্রজবাসীর কাছে এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। জানা যায় শিশু কৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা ব্রহ্মাণ্ডকে দর্শন করার পরেই কৃষ্ণের কথা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়লে স্বয়ং মহাদেব এই স্থানেই মা যশোদাকে দর্শন দেন এবং তার মন থেকে সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দেন। তখন মা যশোদার অনুরোধে স্বয়ং মহাদেব এই জায়গাতে অধিষ্ঠান করেন বলে মনে করা হয়। তাই এই মহাদেবের নাম চিন্তাহরণ মহাদেব। ভক্তজন আজও বিশ্বাস করেন এখানে মহাদেবকে এক মনে প্রার্থনা জানালে তিনি ভক্তকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে নতুন পথ দেখান। আমি স্বয়ং মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। চিন্তাহরণ মহাদেব মন্দিরের পেছন দিকে আরো কয়েকটি মন্দির আছে, আমিও মন্দিরগুলোকে দর্শন করলাম। চিন্তাহরণ মহাদেবকে দর্শন করে বেরোলাম, অপূর্ব লাগলো।
আর এই গর্ভগৃহের ভেতরে আসলে কিন্তু তখন বোঝা যায় এই পুণ্যভূমির মাহাত্ম্য কী আছে। অপূর্ব এক ভাইব্রেশন কিন্তু অনুভব করা যায়। চলো এরপরে আমরা পরবর্তী জায়গায় যাই। এবারে হাঁটতে হাঁটতে ব্রহ্মাণ্ড ঘাটের পাশে এসে কিছুটা দূরেই পৌঁছে গেলাম উখলবন্ধন আশ্রমে। এই হলো সেই জায়গা যেখানে মা যশোদা শিশু কৃষ্ণকে ননি চুরি করে খাওয়ার অপরাধে উখলের সঙ্গে বেঁধে রেখেছিলেন। এই হলো সেই উখল যেটা 5000 বছর ধরে আজও অধিষ্ঠান করছে। এই স্থানটিতেই ভগবান শ্রীকৃষ্ণ দামোদর লীলা করেছিলেন। দামোদর লীলা হল কৃষ্ণের মা যশোদার নিঃস্বার্থ প্রেমের কাছে নিজেকে সমর্পণের সাক্ষী। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে ব্রজবাসীর কাছে এভাবেই প্রকাশ করেছেন। তাই ব্রজবাসীকে তার সর্বোচ্চ ভক্ত হিসেবে গণ্য করা হয়। এছাড়াও কুবেরের 2 পুত্র নল এবং মণি নারদের অভিশাপে 2টি অর্জুন গাছে পরিণত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে উখলে বাঁধা অবস্থায় 2টি গাছের মধ্যে দিয়ে গিয়ে গাছ দুটোকে উপড়ে ফেলে তাদের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। উখলবন্ধন আশ্রমের ঠিক পাশেই এখানেই তাদের মুক্তি ঘটে। আমিও এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। উখলবন্ধন আশ্রম থেকে কিছুটা দূরেই আছে 84 খাম্বা মন্দির। আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরে। এই 84 খাম্বা মন্দিরটি অনেকেই নন্দরাজের বাড়ি ছিল বলে বিশ্বাস করেন। এখানে কৃষ্ণ এবং বলরাম নন্দরাজ এবং যশোদার সাথে 2.5 বছর পর্যন্ত বসবাস করেছিলেন। এটি নন্দভবন নামেও পরিচিত। এই বাড়িটি প্রায় 5500 বছরেরও বেশি আগে দিব্য স্থপতি বিশ্বকর্মার দ্বারা নির্মিত হয়েছিল। মহলে 84টি খাম্বা বা পিলার থাকায় এই মন্দিরকে 84 খাম্বা বলা হয়। গর্ভমন্দিরে বাঁদিকে নন্দ মহারাজ, ডান দিকে যশোদামা এবং মাঝখানে ভগবান বলরাম অধিষ্ঠান করছেন। আর তাদের ঠিক নিচে দোলনায় শিশু কৃষ্ণ অধিষ্ঠান করছেন। বর্তমানে এই মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়েছে। বিধর্মীদের আক্রমণে একসময় এই মন্দিরটি লুটপাট চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ এখানে থেকে আমি মন্দির থেকে বেরিয়ে এলাম। আবার একটা টোটোয় উঠে চললাম রমণরেতি দেখতে। মন্দির বন্ধ থাকার জন্য আসার সময় আমি রমণরেতি দেখতে পাইনি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রমণরেতির প্রবেশদ্বারে। প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকেই হরিণদের বিচরণ ক্ষেত্র আছে। এখানে অনেকগুলো হরিণ দেখতে পেলাম। ঢুকে পড়লাম রমণরেতির প্রাঙ্গণে। এই মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সামনে নতুন মন্দির আছে। তবে আমি এখন সেই মন্দিরে যাব না। যাব সেই পুণ্যস্থানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে সখাদের সঙ্গে বালিতে খেলাধুলা করতেন, সেই জায়গা দর্শন করতে। মন্দিরের পাশ দিয়েই চলে এলাম সেই পুণ্যস্থানে। তখন কত ভক্ত সন্ধেবেলাতেও বালিতে শুয়ে ভগবান শ্রীকৃষ্ণের অনুভূতি অনুভব করছেন। এই পুণ্যভূমিতেও শিশুরা ভগবান শ্রীকৃষ্ণের মতন বালি নিয়ে খেলতে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই দেখলাম একদল ভক্ত, তারা এই পুণ্যভূমিতে বালিতে গড়াগড়ি খাচ্ছেন। এখন সবাই এই পুণ্যভূমিতে আসতে পেরে আনন্দে মেতে উঠেছেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত এই গোকুল দর্শন কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে।
এটা আমার তরফ থেকে আপনাদের কাছে আবারও অনুরোধ রইল। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম রমণ সরোবরে। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম মন্দির প্রাঙ্গণে। তখন নাট মন্দিরের সন্ধ্যায় ভজন অনুষ্ঠান শুরু হয়েছে। আমি এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে ব্রজধামের আরও বেশ কিছু স্থান দর্শনে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বলে উঠুন রাধে রাধে।